2026 সালের ৩ জানুয়ারি রাত তখন গভীর। বুর্কিনা ফাসোর রাজধানী ওয়াগদুগুতে হঠাৎ নড়াচড়া শুরু হলো সামরিক বাহিনীর ভেতরে। গোয়েন্দা সংস্থা জরুরি খবর পেয়েছে প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরেকে হত্যা করার পরিকল্পনা চলছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে নিরাপত্তা বাহিনী ষড়যন্ত্রটি ভেস্তে দিল। এটি ছিল 2022 সালে ক্ষমতা নেওয়ার পর থেকে ট্রাওরের বিরুদ্ধে 23তম অভ্যুত্থানের চেষ্টা। 23 বার। মাত্র 3 বছরে কোনো নেতার বিরুদ্ধে এত বারবার অভ্যুত্থানের চেষ্টা হলে একটাই প্রশ্ন মাথায় আসে, শত্রু কারা? জঙ্গিরা বাইরে থেকে লড়ছে, সেটা সবাই জানে, কিন্তু যে শত্রুরা একই ছাদের নিচে থাকে, একই ইউনিফর্ম পরে, একই টেবিলে বসে খাবার খায়, তারা কারা? আজকে আমরা জানবো ট্রাওরের দেশের ভেতরে 4টি প্রধান শক্তি যারা তাকে নামাতে চায় এবং তিনি কিভাবে প্রতিটির মোকাবেলা করছেন। তো চলুন শুরু করা যাক। ট্রাওরের সবচেয়ে বিপজ্জনক শত্রু পরিচিত মুখ। তারা একই সেনাবাহিনীর মানুষ, কিন্তু ট্রাওরে নন। তারা অনুগত্য রাখেন তার পূর্বসূরি লেফটেন্যান্ট কর্নেল পল আরি দামিবার। 2022 সালে জানুয়ারিতে ক্ষমতা নিয়েছিলেন, কিন্তু সেই বছরের সেপ্টেম্বরেই ট্রাওরে তাকে উৎখাত করেন। দামিবা এখন প্রতিবেশী টোগোতে নির্বাসনে, কিন্তু তার অনুগত সেনা কর্মকর্তারা এখনও বুর্কিনা ফাসোর সামরিক কাঠামোর ভিতরে আছেন। জানুয়ারি 2026-এর অভ্যুত্থানের পরিকল্পনাটি টোগোর লোমো শহর থেকে সমন্বয় করা হয়েছিল, যেখানে দামিবা নির্বাসনে আছেন। এর আগে 2023 সালের সেপ্টেম্বরে এবং 2025 সালের এপ্রিলে অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল, যেগুলোতে দামিবার অনুগতদের হাত ছিল বলে তদন্তে বেরিয়ে আসছে। এই পুরনো অফিসারদের মোকাবেলা ট্রাওরে যা করছেন তা সরল কিন্তু কার্যকর। সন্দেহভাজন কর্মকর্তাদের বারবার বদলি করছেন, পদোন্নতি দিচ্ছেন, নতুন বিশ্বস্ত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছেন। এবং সবচেয়ে সাম্প্রতিক পদক্ষেপ, জুলাই 2026 নিজেই সরাসরি সতর্কবার্তা দিলেন। ওয়াহিগুয়া শহরে সমাজ নেতাদের সামনে বললেন, এক জাহাজে 2 জন ক্যাপ্টেন হয় না। আমার সাথে যারা কাজ করেন তারা জানেন আমি কিভাবে কাজ করি। কেউ ভুল করলে আমি একটুও না ভেবে তাকে নামিয়ে দেব। শত্রু শুধু পুরনো শাসকের অনুগতরাই নন, ট্রাওরে নিজের সরকারের ভেতরেও ফাটল দেখা দিচ্ছে। জুলাই 2026-এ একটি খবর ছড়িয়ে পড়ল, ট্রাওরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান উমরু ইয়াভের হঠাৎ অনুপস্থিতি। নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইয়াভরে তার অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছেন এবং তার বাড়ির নিরাপত্তা প্রহরী উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছে। এর অর্থ কী? হয় ইয়াভরে সরিয়ে দেওয়া হয়েছে, নয়তো ট্রাওরের সাথে তার গভীর মতপার্থক্য তৈরি হয়েছে। বিশ্লেষণে বলেছেন, ট্রাওরের কর্তৃত্ব মূলত একটি বিচ্ছিন্ন সামরিক কাঠামোর উপর নির্ভরশীল, যেখানে সিনিয়র অফিসার ও পুরনো শাসনের সদস্যদের মধ্যে অসন্তোষ রয়েছে। এই অভ্যন্তরীণ টানপূরণকে ট্রাওরে মোকাবেলা করছেন একক নেতৃত্ব কৌশলে। কোনো দ্বিতীয় কেন্দ্র তৈরি হতে দিচ্ছেন না। যে মুহূর্তে কেউ শক্তিশালী হয়ে ওঠে তাকে সরিয়ে দেওয়া হয়। এটা নিষ্ঠুর কিন্তু কার্যকর, অন্তত এখন পর্যন্ত। ট্রাওরের তৃতীয় শত্রু গোষ্ঠী অস্ত্র হাতে নেয় না, তারা কলম ধরে, ক্যামেরা ধরে, মাইক্রোফোন ধরে। সাংবাদিক, মানবাধিকার কর্মী, নাগরিক সমাজের নেতারা যারা সরকারের ভুল নীতির সমালোচনা করেন। হিউম্যান রাইট ওয়াচের রিপোর্ট বলছে, ট্রাওরে ক্ষমতায় আসার পর থেকে একটি ব্যাপক জরুরি আইন ব্যবহার করে সমালোচক, সাংবাদিক, নাগরিক সমাজের কর্মী এবং বিচারকদের সামরিক বাহিনীতে জোরপূর্বক নিয়োগ দেওয়া হয়েছে। পদ্ধতিটা অদ্ভুত কিন্তু চালাক। সমালোচকদের জেলে পড়লে আন্তর্জাতিক নিন্দা আসে, কিন্তু সেনাবাহিনীতে নিয়োগ দিলে তারা আইনত সৈনিক হয়ে যান, সামরিক নিয়মের অধীনে চলে আসেন। সাংবাদিকতা বা অ্যাক্টিভিজম বন্ধ হয়ে যায়। 2025 সালের জুলাই থেকে অক্টোবরের মধ্যে অন্তত 6 জন সাংবাদিক ও 3 জন অ্যাক্টিভিস্টকে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক সার্জ উইলনস অনেকে এখন নিখোঁজ। 2026 সালের 15 এপ্রিল একযোগে 118টি নাগরিক সমাজ সংগঠন বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, যাদের বেশিরভাগ মানবাধিকার নিয়ে কাজ করত। এটা কি শুধু নিরাপত্তার প্রয়োজনে, নাকি ভিন্ন মতকে শাশ্বত করার পরিকল্পনা? এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনি কোন চোখে দেখছেন তার উপরে।
ট্রাওরের চতুর্থ শত্রু গোষ্ঠী সবচেয়ে জটিল, কারণ এরা ভোটার নয়, সৈনিক নয়, এরা আলেম ইমাম মসজিদের নেতা। বুর্কিনা ফাসোর জনগণের বড় একটি অংশের কাছে এদের প্রভাব অপরিসীম। এই ধর্মীয় শক্তির একটি অংশ মনে করে ট্রাওরের সরকার ইসলামকে দুর্বল করেছে, শরিয়া আইন চালু করতে দিচ্ছে না, বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের বাধা দিচ্ছে। মে মাসে বুর্কিনা ফাসোর অন্যতম প্রভাবশালী সুন্নি আলেম ইমাম মোহাম্মদ ইসহাক কিন্দুকে গ্রেফতারের পর রাজধানীর সবচেয়ে বড় সুন্নি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রায় 100 জন সমর্থককে সামরিক ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাওরে এই শক্তিকে মোকাবেলা করছেন দুই স্তরে। একদিকে শান্তিপূর্ণ ধর্মীয় নেতাদের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করছেন, তাদের জঙ্গি বিরোধী আদর্শিক যুদ্ধে সম্পৃক্ত করতে চাইছেন। তার ভাষায়, আমাদের ধর্মীয় নেতাদের কাজে লাগাতে হবে, সন্ত্রাসবাদকে শুধু অস্ত্র দিয়ে নয়, আদর্শিকভাবে পরাজিত করতে হবে। অন্যদিকে যারা উগ্র বক্তব্য দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন। বিপরীত পক্ষ ট্রাওরে কি নিজেই সমস্যা তৈরি করছেন? এখানে একটু থামা দরকার। ট্রাওরে শত্রুদের কথা বলতে গিয়ে একটু কঠিন প্রশ্ন তুলতে হবে। এই শত্রুদের কতটা তিনি নিজে তৈরি করেছেন? সব রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে, সমালোচকদের কারাগারে বা নির্বাসনে পাঠানো হয়েছে, অথবা সরাসরি যুদ্ধের সামনের সারিতে। 2024 সালের মে মাসে গণতান্ত্রিক রূপান্তরের সময়সীমা 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 2029 সালের আগে কোনো নির্বাচন হবে না। যখন সব বৈধ পথ বন্ধ হয়ে যায় তখন মানুষ অবৈধ পথ খোঁজে। অ্যালেক্স থার্টলের মতে বিশ্লেষণে প্রশ্ন তুলেছেন, ট্রাওরে কি সত্যি অভ্যুত্থানের ষড়যন্ত্র আবিষ্কার করছেন, নাকি অনেক সময় আগেভাগেই প্রতিপক্ষকে সন্ত্রাসী তকমা দিয়ে ঘায়েল করছেন? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই। যত বেশি মানুষ শত্রু বানানো হয় তত বেশি সত্যিকারের শত্রু তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাওরের টিকে থাকার কৌশল কি? এত শত্রুর মাঝে ট্রাওরে কিভাবে টিকে আছেন এবং কেন? কারণ তার সবচেয়ে বড় শক্তি সেনাবাহিনী নয়, জনগণ। ফ্রান্সকে বিদায় দেওয়া, আর রাশিয়ার সাথে সম্পর্ক গড়া, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলা, এই অবস্থানগুলো বুর্কিনা ফাসোর তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। ট্রাওরে যখনই বিপদে পড়েন জনগণকে সামনে নিয়ে আসেন। সরকার সমর্থিত নতুন সামাজিক আন্দোলনগুলো ছাড়া অন্য যে কোনো র্যালি ক্রমশ নিষিদ্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ একটি নিয়ন্ত্রিত জনসমর্থনের বলয় তৈরি হচ্ছে, যেখানে শুধু ট্রাওরেপন্থী কণ্ঠস্বর জায়গা পাচ্ছে। এটা কৌশলবাদের চালাক, কিন্তু দীর্ঘমেয়াদী কি টেকসই? ইব্রাহিম ট্রাওরে এখন পর্যন্ত টিকে আছেন কিভাবে? 23টি অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ করেছেন। জঙ্গি পুরনো সেনা অফিসার, সমালোচক সাংবাদিক, উগ্র ধর্মীয় নেতা, চারদিকে শত্রুকে নিজের মতো করে সামলাচ্ছেন। কিন্তু ইতিহাস বলে, যে শাসক শুধু শত্রু দমনে পারদর্শী, নিজের মানুষদের জীবন উন্নত করতে পারেন না, তার পতন অনিবার্য। ট্রাওরে কিন্তু জীবনযাত্রার মানও উন্নয়ন করছে। জঙ্গিরা এখনও দেশের প্রায় 80% এলাকায় সক্রিয়। প্রতি বছর প্রায় 2000 বেসামরিক মানুষ মারা যাচ্ছেন। মানুষ ক্লান্ত হয়ে পড়ছে। শত্রু দমনের পাশাপাশি ট্রাওরে কি জনগণের জীবন আসলে পরিবর্তন আনতে পারবেন, নাকি একদিন জনগণই সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে? পশ্চিম আফ্রিকার সাহেলের ইতিহাস বলে, সেখানে রাজা বদলায় কিন্তু মানুষের কষ্ট বদলায় না। ট্রাওরে কি সেই ইতিহাস ভাঙতে পারবেন? ট্রাওরে কি মানুষের কষ্ট বদলে দিতে পারবেন?